হ্যালো, আজকে সেমিস্টার 4 ফিলসফি অনার্সের কোর 8 এর উপর আলোচনা করছি, যার পেপার টাইটেল হলো ওয়েস্টার্ন লজিক 1। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সিম্বলিক লজিক। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কম্পাউন্ড স্টেটমেন্ট, বা বিভিন্ন প্রকারের যৌগিক বচন যে আছে সেগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রতীকী যুক্তিবিজ্ঞানে বচনের দুটো ভাগ, সেটা হচ্ছে সরল বচন এবং যৌগিক বচন। সরল বচন কাকে বলে দেখা যাক। সরল বচনে একটা উদ্দেশ্য এবং একটা বিধিও থাকে। সরল বচনে কোনো অঙ্গবচন বা উপাদান বচন থাকে না। অপরদিকে যৌগিক বচনে একাধিক অঙ্গবচন বা উপাদান বচন থাকে, এবং উপাদান বচনগুলিও স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারে। যৌগিক বচন তাহলে কি? একাধিক অঙ্গবচন থাকবে যার মধ্যে, এবং যে অঙ্গবচনগুলো স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারবে। একাধিক সরল বচন থাকবে এবং সরল বচনগুলো স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারবে। আমরা যে সমস্ত যৌগিক বচন দেখতে পাই সেগুলো হচ্ছে সংযোগিক বচন, যার ইংরেজি হচ্ছে কনজাংশন; বৈকল্পিক বচন, ইংরেজি হচ্ছে ডিসজাংশন; প্রাকল্পিক বচন বা বস্তুগত সংশ্লেষ, ইংরেজিটা হচ্ছে মেটেরিয়াল ইমপ্লিকেশন; 4 নম্বর হচ্ছে নিষেধক বচন, ইংরেজি হচ্ছে নেগেশন; এবং 5 নম্বর হচ্ছে বস্তুগত সমমান বচন, ইংরেজি হচ্ছে মেটেরিয়াল ইকুইভ্যালেন্স। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে সংযোগিক বচন নিয়ে আলোচনা করব। একাধিক সরল বচন যখন এবং এই যোজক দ্বারা যুক্ত হয় তাকে সংযোগিক বচন বলা হয়। আমরা জানি এবং এর ইংরেজি হচ্ছে অ্যান্ড এই যোজকটা দ্বারা যখন একাধিক সরল বচন যুক্ত হচ্ছে তখন তাকে বলা হয় সংযোগিক বচন। এবং যোজকের সিম্বল হিসেবে আমরা এই ডট এই চিহ্নটা ব্যবহার করি। একটা উদাহরণ নেওয়া যাক। রাম হয় সৎ এবং রাম হয় বুদ্ধিমান। এখানে দুটো সরল বচন আছে। রাম হয় সৎ একটা সরল বচন, রাম হয় বুদ্ধিমান আর একটা সরল বচন, এবং এই দুটো সরল বচন যুক্ত হয়েছে এবং শব্দের এবং এই যোজকের দ্বারা। তাহলে একাধিক সরল বচন যখন এবং এই যোজকের দ্বারা যুক্ত হবে তাকে বলা হবে সংযোগিক বচন। এখন এই রাম হয় সৎ এটাকে যদি আমরা পি ধরি, আর রাম হয় বুদ্ধিমান এটাকে যদি কিউ ধরি, আর এবং এটাকে আমরা এই যে ডট চিহ্নের সাহায্যে প্রকাশ করব, তাহলে পি ডট কিউ আসবে। এই রাম হয় সৎ এবং রাম হয় বুদ্ধিমান এই বচনটাকে আমরা সাংকেতিক ভাষায় লিখতে পারি পি ডট কিউ। তাহলে সংযোগিক বচনকে আমরা এইভাবে সাংকেতিক ভাষায় লিখতে পারছি। সংযোগিক বচনের ক্ষেত্রে যে সরল বচনগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় সংযোগী, কনজাংক্ট। এই যে পি একটা সংযোগী, কিউ একটা সংযোগী, এবং এই দুটো সংযোগী যুক্ত হয়েছে ডট এই চিহ্নের সাহায্যে। সংযোগিক বচনের সত্য মূল্য কিভাবে নির্ধারণ করা যাবে দেখা যাক। সংযোগিক বচনের প্রত্যেক সংযোগী অর্থাৎ প্রত্যেক সরল বচন সত্য হলেই সংযোগিক বচনটি সত্য হবে। যদি সংযোগিক বচনে দুটো সরল বচন থাকে তাহলে দুটোই যদি সত্য হয় তাহলে সংযোগিক বচনটা সত্য। যদি দেখা যায় তিনটে সংযোগী থাকে তাহলে তিনটে সংযোগী যদি সত্য হয় তাহলেই সরল বচনটা সত্য হবে। আমরা যদি এই বচনটা নিই পি ডট কিউ,
তাহলে বলতে হবে পি সত্য এবং কিউ সত্য, মানে উভয়ই যখন সত্য হবে তখনই সংযোগিক বচনটা সত্য, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা হবে। আমরা এটা একটা ট্রুথ টেবিল করে দেখাতে পারি। এই পি ডট কিউ নেওয়া হয়েছে সংযোগিক বচন, এর একটা সরল বচন হচ্ছে পি আর একটা সরল বচন হচ্ছে কিউ। দুটো লেটার থাকলে আমরা জানি চারটে সারি হয়। কিভাবে ট্রুথ টেবিল তৈরি করতে হয় আমরা এরপরে শিখব। এখন জাস্ট এটার ট্রুথ টেবিলটা দেখে নিচ্ছি। চারটে সারি থাকলে প্রথমটার জন্য দুটো টি দুটো এফ থাকে, তারপরের সরল বচনের জন্য একটা টি একটা এফ থাকে। এখন এই যে দুটোই যখন সত্য হয়েছে তখনই সংযোগিক বচনটা সত্য, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা হবে। পি সত্য কিউ মিথ্যা হলেও মিথ্যা হবে, পি মিথ্যা কিউ সত্য হয় তাহলেও মিথ্যা হবে, পি মিথ্যা কিউ মিথ্যা হলেও পি ডট কিউ মিথ্যা হবে। অর্থাৎ এর প্রত্যেকটা সংযোগী, প্রত্যেকটা সরল বচন সত্য হলেই সত্য, আর বাকি সব ক্ষেত্রে মানে পি যদি সত্য হয় কিউ মিথ্যা হয় তাহলেও মিথ্যা হবে, পি যদি মিথ্যা হয় কিউ যদি সত্য হয় তাহলেও মিথ্যা হবে, দুটো মিথ্যা হলে এই পুরো বচনটা মিথ্যা হবে। তাহলে আমরা বলতে পারি যে সংযোগিক বচনের ক্ষেত্রে বচনটা সত্য হবে যদি তার প্রত্যেকটা সংযোগী সত্য হয়। আমরা আরেকটা বৈকল্পিক আরেকটা যৌগিক বচন নিচ্ছি, এটার নাম হচ্ছে বৈকল্পিক বচন, ডিসজাংশন। একাধিক সরল বচন অথবা বা হয় না হয় যোজক দ্বারা যুক্ত হয়ে বৈকল্পিক বচন গঠন করে। যখন একাধিক সরল বচন অথবা এই যোজকটা দ্বারা যুক্ত হচ্ছে, বা হয় না হয় এই যোজকের দ্বারা যুক্ত হচ্ছে, ইংরেজিতে হচ্ছে অথবা হচ্ছে অর, হয় না হয় হচ্ছে ইদার অর, এগুলো দিয়ে যখন যুক্ত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে, সেই যৌগিক বচনকে বলা হচ্ছে বৈকল্পিক বচন। আমরা দেখছি যে অথবা এই যোজকের সিম্বল হিসেবে ভেল, এই যে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটাকে বলা হয় ভেল চিহ্ন। আমরা একটা উদাহরণ নিচ্ছি, রাম হয় সৎ অথবা রাম হয় বুদ্ধিমান। এখানে দুটো সরল বচন আছে, প্রথম সরল বচন রাম হয় সৎ, দ্বিতীয় সরল বচন রাম হয় বুদ্ধিমান। কি দিয়ে যুক্ত হলো? অথবা দিয়ে যুক্ত হয়েছে। এখানে এরকমও বলতে পারতাম আমরা, হয় রাম হয় সৎ, না হয় রাম হয় বুদ্ধিমান, সেটাও বলা যেত। তাহলে যখন একাধিক সরল বচন অথবা শব্দ দিয়ে যুক্ত, অথবা এই যোজকের দ্বারা যুক্ত হবে, হয় না হয় যোজকের দ্বারা যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের সিম্বল হচ্ছে, যোজকের সিম্বল হচ্ছে ভেল, এটাকে ওয়েজও বলা হয়ে থাকে। তাহলে এই সরল বচনটাকে, প্রথম সরল বচনটাকে যদি আমরা পি ধরি এবং দ্বিতীয় সরল বচনটাকে যদি কিউ ধরি, আর অথবা যোজকটা যদি ভেল হয়, এই চিহ্নটা হচ্ছে ভেল হবে, তাহলে এই বচনটা সাংকেতিক ভাষায় আমরা বলতে পারি পি ভেল কিউ। বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে সরল বচনগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে বলা হয় বিকল্প, ডিসজাংক্ট বলা হয়। এখন এই যে অথবা যে যোজকটা আমরা পেলাম, এই অথবা যোজকটা দুটো অর্থে ব্যবহার হয়, দুটো অর্থে ব্যবহার করা হয়। প্রথম অর্থ বলা হয়েছে বিসংবাদী অর্থ বা সবল অর্থ, এক্সক্লুসিভ অর স্ট্রং সেন্স। দ্বিতীয় অর্থ হচ্ছে অবিসংবাদী বা দুর্বল অর্থ, নন এক্সক্লুসিভ অর উইক সেন্স। দেখা যাক কোন অর্থ কি। প্রথম অর্থ যেটা সবল অর্থ বা বিসংবাদী অর্থ, এই অর্থে অথবা হলো যখন কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি এমন যে একটি সত্য হলে অপর বিকল্পটি সত্য হতে পারে না। সবল অর্থ কি? যখন অথবা
যে অথবা দিয়ে যুক্ত হয়েছে যে দুটো বিকল্প, তার মধ্যে একটা সত্য হলে অপরটা কখনোই সত্য হবে না, অপরটা সবসময় মিথ্যা হবে। আর দ্বিতীয় যে অর্থটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দুর্বল অর্থ বা অবিসংবাদী অর্থ। সেটা কি? এখানে অথবা কথাটি সত্য হয় যদি দুটো বিকল্পের অন্তত একটি বিকল্প সত্য হয় এবং অপর বিকল্পের সত্য হবার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। এর অর্থ দুটি বিকল্প সত্য হতে পারে। আমরা তাহলে দুর্বল অর্থে দেখলাম যে অথবা কথাটা যখন দুর্বল অর্থে বা অবিসংবাদী অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন যে দুটো বিকল্প আছে সেই দুটো বিকল্পের একটা বিকল্প সত্য এবং অপর বিকল্পের সত্য হবার ক্ষেত্রে কোনো বাধা নেই। দুটো বিকল্প একসাথে সত্য হতে পারছে। সবল অর্থে আমরা দেখেছি যে দুটো বিকল্প একসাথে সত্য হতে পারে না, একটা বিকল্প সত্য হলে অপর বিকল্পটা মিথ্যা হবে। কিন্তু অবিসংবাদী অর্থে বা দুর্বল অর্থে একটা বিকল্প সত্য, অন্ততপক্ষে একটা বিকল্প সত্য হবে এবং অপর বিকল্পের সত্য হবার ক্ষেত্রেও কোনো বাধা থাকে না। আমরা দেখি যুক্তিবিজ্ঞানে এই দুর্বল অর্থটাকে গ্রহণ করা হয়েছে। অবিসংবাদী অর্থে অথবা কথাটাকে ব্যবহার করা হয়েছে, অথবা যোজকটিকে ব্যবহার করা হয়েছে। আমরা এখন থেকে যে অথবা যোজকটিকে ব্যবহার করব সেটা এই অবিসংবাদী অর্থে গ্রহণ করেই ব্যবহার করব। বৈকল্পিক বচন কখন সত্য হবে এবং কখন মিথ্যা হবে দেখা যাক। বৈকল্পিক বচনে প্রত্যেকটি বিকল্প অর্থাৎ প্রত্যেকটি সরল বচন মিথ্যা হলেই বৈকল্পিক বচনটি মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। যে কয়টা বিকল্প আছে, যদি দুটো বিকল্প থাকে তাহলে দুটো বিকল্পই যদি মিথ্যা হয় তাহলেই বৈকল্পিক বচন মিথ্যা, আর বাকি সবসময় সত্য। দুটো বিকল্প সত্য হলেও সত্য, একটা বিকল্প সত্য হলেও সত্য। তাহলে যদি এর ট্রুথ টেবিল করা যায় কি আসবে? বৈকল্পিক বচনটা এরকম পি ভেল কিউ, আর এখানে পি এর ভ্যালু আছে, পি এর ভ্যালু যদি টি টি এফ হয়, কিউ এর ভ্যালু হবে টি এফ টি এফ। বৈকল্পিক বচনের ক্ষেত্রে দুটো সত্য হলেও, দুটো সরল বচন অর্থাৎ দুটো বিকল্প সত্য হলেও বৈকল্পিক বচনটা সত্য। পি এর ক্ষেত্রে টি, কিউ এর ক্ষেত্রে এফ যদি হয়, প্রথম বিকল্প সত্য দ্বিতীয় বিকল্প মিথ্যা, তাহলেও বৈকল্পিক বচনটা সত্য হবে। প্রথম বিকল্প মিথ্যা, পি মিথ্যা, কিউ যদি সত্য হয় তাহলেও পি ভেল কিউ সত্য হবে। মানে এই তিনটা ক্ষেত্রেই আমরা দেখলাম যে সত্য হচ্ছে, দুটো সত্য হলেও সত্য, যে কোনো একটা সত্য হলেও সত্য হচ্ছে। কিন্তু সবকটা বিকল্পই যখন মিথ্যা হচ্ছে তখনই একটা বৈকল্পিক বচন মিথ্যা হবে। এখানে আমরা বোল্ড করে দেখিয়ে দিয়েছি একটা বৈকল্পিক বচন কখন মিথ্যা হচ্ছে। দুটোই যখন মিথ্যা হচ্ছে, অর্থাৎ যে কয়টা বিকল্প থাকবে সবকটাই যখন মিথ্যা হচ্ছে তখনই মিথ্যা হবে, আর বাকি সব ক্ষেত্রেই সত্য। তৃতীয় আমরা নিচ্ছি প্রাকল্পিক বচন বা বস্তুগত সংশ্লেষ, ইংরেজিটা হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন। দুটো সরল বচন যখন যদি তবে বা যদি তাহলে, ইংরেজিতে ইফ দেন, এই যোজকের দ্বারা যুক্ত হয় তখন তাকে প্রাকল্পিক বচন বলা হয়। এই যদি তবের এই যে যদি তবে যোজকটা আমরা পেলাম, সেই যোজকের সিম্বল হিসেবে এই যে চিহ্নটা, এই চিহ্নটা ব্যবহার করা হয়। এই চিহ্নটাকে বলা হয় নাল বা হর্ষু। ঘোড়ার যে লোহার জুতো পরানো হয় ঘোড়াকে, রেসের ঘোড়াকে, সেটা হচ্ছে এইরকম শেপের, এটাকে বলা হয় নাল বা হর্ষু। আমরা একটা উদাহরণ নিচ্ছি, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। এখানে দুটো সরল বচন আছে, মেঘ হয়, বৃষ্টি হবে। এই দুটো সরল বচন যুক্ত হয়েছে যদি তবে এই যোজকের দ্বারা।
এখন এই প্রথম সরল বচনটাকে যদি আমরা পি ধরি আর দ্বিতীয় সরল বচনটাকে যদি কিউ ধরি, তাহলে এই বচনটার সাংকেতিক রূপ আসবে হচ্ছে পি নাল কিউ। এখানে এই যে দুটো সরল বচন যুক্ত হয়েছে নালের দ্বারা, এটাকে আমরা বলছি প্রাকল্পিক বচন। যদি পি তবে কিউ। এই যে যদির পরে যে অংশটা, সেটাকে বলা হয় শর্ত। এখানে পি হচ্ছে শর্ত, এটা শর্ত। এই শর্তটাকে বলা হয় পূর্বগ, অ্যান্টিসিডেন্ট। আর কিউটা হচ্ছে একটা ঘোষণা, যাকে বলা হয় অনুগ, কনসিকুয়েন্ট। তাহলে এই প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বগ আর দ্বিতীয় অংশটাকে বলবো অনুগ। শর্তটাকে বলা হয় পূর্বগ এবং ঘোষণাকে বলা হয় অনুগ। একটা প্রাকল্পিক বচনের সত্য মূল্য কিভাবে নির্ধারণ করা হয় দেখা যাক। পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে এই প্রাকল্পিক বচনটা মিথ্যা, আর বাকি সব সময় সত্য। এটা যদি আমরা একটা ট্রুথ টেবিল করি, তাহলে এইরকম আসবে। প্রাকল্পিক বচনটা পি নাল কিউ। পি আমরা জানি চারটা যদি সারি হয় তাহলে দুটো টি দুটো এফ আসবে, কিউ এর ক্ষেত্রে একটা টি একটা এফ আসবে। এখন এটা হচ্ছে পূর্বগ আর এটা হচ্ছে অনুগ। পূর্বগ সত্য অনুগ সত্য, তাতেও সত্য আসবে। পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলেই মিথ্যা হবে। আমরা একটু আগেই বলেছি এই যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলেই প্রাকল্পিক বচন মিথ্যা। তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে মিথ্যা আসবে, আর বাকি সব ক্ষেত্রে পূর্বগ মিথ্যা অনুগ সত্য, তাতেও সত্য আসবে। পূর্বগ মিথ্যা অনুগ মিথ্যা, তাতেও সত্য আসবে। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে একমাত্র পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলেই বচনটা মিথ্যা হবে, আর বাকি সব সময় সত্য। আমরা আরেক রকমের যৌগিক বচন দেখতে পাই, যেটাকে বলা হয় নিষেধক বচন, নেগেশন। যখন কোনো একটি সরল বচনকে নিষেধ করে একটি যৌগিক বচন পাওয়া যায়, তাকে নিষেধক বচন বলা হয়। এই বচনের যোজক হিসেবে নয় বা এমন নয় যে, নট, ইংরেজিতে নট, ইট ইজ নট দ্য কেস, এগুলো ব্যবহার করা হয় যোজক হিসেবে। এই যে এই যোজকগুলোর কথা বলা হলো, এই যোজকগুলোর সিম্বল হিসেবে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, কার্ল বলা হয় একে, কার্ল চিহ্নটা ব্যবহার হয়। একটা যৌগিক বচন নেওয়া গেল, রাম নয় সৎ। এই যৌগিক বচনে, এটাকে যৌগিক বচন বলা হয়েছে তার কারণ হচ্ছে এখানে একটা সরল, এর একটা অঙ্গ বচন স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারবে। অঙ্গ বচনটা কি? রাম হয় সৎ, এটা হচ্ছে উপাদান বচন বা অঙ্গ বচন। রাম হয় সৎ, এটা হচ্ছে সরল বচন, এটা একটা স্বতন্ত্র বচন হিসেবে গণ্য হতে পারবে, সেই জন্য এটা হচ্ছে যৌগিক বচন। এখানে রাম নয় সৎ আছে, এর উপাদান হচ্ছে রাম হয় সৎ। এই সরল রাম হয় সৎ, এই সরল বচনটাকে নিষেধ করে বলা যায়, এইভাবে বলা যাবে যে এমন নয় যে রাম হয় সৎ। তাহলে সরল বচনটাকে যদি আমরা পি ধরি, রাম হয় সৎ, এটাকে যদি পি ধরি, তবে নিষেধক বচনটার সাংকেতিক রূপ হবে কার্ল পি। পি হচ্ছে সরল বচনটা, রাম হয় সৎ সরল বচন, এটাকে নিষেধ করা হলো, এমন নয় যে রাম হয় সৎ। তাহলে এর সিম্বলাইজেশনটা পেলাম কার্ল পি। নিষেধক বচনের সত্য মূল্য নির্ধারণ করা যাবে কি করে দেখা যাক। মূল উপাদান বচনটি সত্য হলে নিষেধক বচনটি মিথ্যা, আর মূল উপাদান বচনটি মিথ্যা হলে নিষেধক বচনটি সত্য হবে। এটা যদি ট্রুথ টেবিল করি তাহলে কি আসবে দেখা যাক। এখানে একটাই লেটার দিয়ে করা হয়েছে, কার্ল পি, আমাদের নিষেধক বচন হচ্ছে কার্ল পি। কার্ল পির একটাই উপাদান বচন পি,
একটা লেটার আছে বলে দুটো সারি আছে, দুটো সারিতে একটা টি একটা এফ আছে। মূল বচন যেটা উপাদান বচন, এটা যদি টি হয়, এটা যদি সত্য হয় তাহলে নিষেধক বচনটা মিথ্যা হবে, আর মূল উপাদান বচনটা যদি মিথ্যা হয় তাহলে নিষেধক বচনটা সত্য হবে। পি সত্য হলে কাল পি মিথ্যা, আর পি মিথ্যা হলে কাল পি সত্য। আমরা আরো এক ধরনের যৌগিক বচন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বস্তুগত সমমান বচন। ইংরেজিটা হচ্ছে ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্স। যখন দুটো সরল বচন যদি এবং কেবল যদি, ইংরেজিটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, এই যোজকের দ্বারা যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা যৌগিক বচন উৎপন্ন করে, তাকে বস্তুগত সমমান বচন বলে। যদি এবং কেবল যদি দিয়ে যদি কোনো বচন থাকে, কোনো যৌগিক বচন থাকে, তাকে বলা হয় বস্তুগত সমমান বচন। এবং এই বচনে যোজক হিসেবে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ট্রিপল বার। ট্রিপল বার দিয়ে একাধিক সরল বচন যুক্ত করা হয়, তাকে আমরা বলছি বস্তুগত সমমান বচন। একটা উদাহরণ নিচ্ছি, এই ক্ষেত্রটি হয় ত্রিভুজ যদি এবং কেবল যদি এটি হয় তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র। এখানে দুটো সরল বচন আছে, এই একটা সরল বচন, এই ক্ষেত্রটি হয় ত্রিভুজ, আর এটি হয় তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র, এটা আরেকটা সরল বচন। কি দিয়ে যুক্ত হয়েছে? যদি এবং কেবল যদি, এই যোজকের দ্বারা যুক্ত হয়েছে। এখন এইটুকুনকে যদি আমরা পি ধরি, এই ক্ষেত্রটি হয় ত্রিভুজ, এটাকে যদি পি ধরি, আর এটাকে যদি কিউ ধরি, এটি হয় তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্র, এটাকে কিউ ধরলাম। তাহলে এই যোজকটা হচ্ছে যদি এবং কেবল যদি, এটাকে যদি ট্রিপল বার ধরি, তাহলে এই যে যৌগিক বাক্যটা, এই যৌগিক বাক্যটাকে আমরা সিম্বলাইজ করতে পারি কিভাবে? পি ট্রিপল বার কিউ, পি ট্রিপল বার কিউ। এই যে ট্রিপল বার দিয়ে যে সমস্ত বচন অর্থাৎ বস্তুগত সমমান বচনগুলোকে দ্বিপ্রাকল্পিক বচন বা বাইকন্ডিশনাল স্টেটমেন্টও বলা হয়ে থাকে। এখানে অ্যাকচুয়ালি দুটো প্রাকল্পিক বচনের কনজাংশন আছে, সেটা কি? পি নাল কিউ ডট কিউ নাল পি, এই দুটো বচনের দুটো বচন যুক্ত হয়ে এটা এই সমমান বচনটা তৈরি করে বলে এই বচনাকারকে দ্বিপ্রাকল্পিক বচনাকারও বলা হয়ে থাকে। বস্তুগত সমমান বচনের সত্যমূল্য নির্ধারণ করা যাবে কিভাবে দেখা যাক। দুটো সরল বচনের সত্যমূল্য যদি এক হয় তাহলে বস্তুগত সমমান বচনটি সত্য, আর দুটো সরল বচনের সত্যমূল্য যদি ভিন্ন হয় তাহলে বস্তুগত সমমান বচনটি মিথ্যা হবে। দেখা যাক, টেবিলের সাহায্যে আমরা দেখে নিচ্ছি। পি ট্রিপল বার কিউ, এটার মধ্যে দুটো সরল বচন আছে পি এবং কিউ, দুটো লেটার আছে বলে চারটা সারি হয়েছে। প্রথমটায় টি টি এফ এফ, পরেরটায় টি এফ টি এফ। এই সরল বচনগুলোর ভ্যালু থেকে আমরা এই যে এই বচনটার বস্তুগত সমমান বচনটার সত্যমূল্য নির্ধারণ করব। যদি দুটোই এক হয় সত্যমূল্য, এখানে দেখলাম দুটোই এক, টি আছে তার থেকে টি এসছে, এখানে দুটো এক নেই, মিথ্যা আসবে, এখানেও দুটো এক নেই, মিথ্যা আসবে। শেষে দেখছি যে দুটোই মিথ্যা হয়েছে, তাহলেও সেক্ষেত্রে টি আসবে। দুটো সত্য থাকলেও টি আসবে, দুটো মিথ্যা থাকলেও টি আসবে। অর্থাৎ বস্তুগত সমমান বচনটি সত্য হবে যখন পি ও কিউ উভয়ই সত্য বা উভয়ই মিথ্যা।
আমরা আরেক ধরনের যৌক্তিক সমমানতা দেখতে পাই, যাকে বলা হয় লজিক্যাল ইকুইভ্যালেন্স। যে সমমান বচনের ট্রুথ টেবিল করার পর দেখা যায় যে ফল স্তম্ভের সবকয়টাই টি এসছে, ফল স্তম্ভের সবকটা দৃষ্টান্তই টি পাওয়া যায়, তখন সেই ইকুইভ্যালেন্সকে বলা হয় লজিক্যাল ইকুইভ্যালেন্স। এখানে একটাই লেটার আছে, পি ট্রিপল বার কার্ল কার্ল পি। এটার যদি আমরা টেবিল তৈরি করি তাহলে পি একটা আছে বলে দুটো সারি হয়েছে, পি আছে আর কার্ল পি কে জানতে হবে, কার্ল কার্ল পি কেও জানতে হবে। তাহলে পি যদি টিএফ হয়, একটা লেটার আছে বলে দুটো সারি হবে এবং সমান ভাগ হবে, প্রথমটা টিএফ আসবে। এটা যদি টি হয় কার্ল পি এফ হবে, এটা যদি এফ হয় তাহলে কার্ল পি টি হবে, উল্টোটা হয়ে যাবে। আর এটা যদি এফ হয় এটা টি হবে, তার আগে আরেকটা কার্ল আছে, আবার অপোজিটটা হবে, এফ থেকে টি আসবে, টি থেকে এফ আসবে। এখন দেখো এই দুটোর মাঝখানে ট্রিপল বার আছে, তার মানে এইটা আর এইটা, এই দুটো সারিটা দেখতে হবে। টি থেকে টি আসবে, আবার এফ থেকেও টি আসবে। যখন যে ট্রিপল বারের নিচের ফল স্তম্ভে সবকটাই টি থাকবে, সেই সমমানতাকে বলা হয় যৌক্তিক সমমানতা। আজকে এইটুকুনি থাক। থ্যাংক ইউ।